ওখানে দেখার সময় আমরা দেখি কি যে তার পালসেশন কেমন, মানে অ্যাপেক্স বিটটা কার্ডিয়াক ইম্পালসটা দেখা যায়। অ্যাপেক্স বিট হচ্ছে ফিলিংয়ের ব্যাপার, প্যালপেশনের ব্যাপার, বাট ইন্সপেকশন হচ্ছে কার্ডিয়াক ইম্পালস। ভিজিবল অ্যাপেক্স বিট ইজ ভিজিবল অ্যাপেক্স বিট ইজ কল্ড কার্ডিয়াক ইম্পালস। সেটা আমরা দেখি যে এখানে কোনো কার্ডিয়াক ইম্পালসটা দেখা যায় কি। এমনি কিন্তু তার আগে কিছু জেনারেল ইন্সপেকশন আছে, সেটা কি আমি বলে নেই। চেস্ট ওয়ালের রিকর্ডিয়াম বা চেস্ট ওয়ালটা ডিফর্ম কিনা, ডিফর্ম বলতে এখানে এমন হতে পারে যে পেক্টাস এক্সক্যাভিটাম মানে হচ্ছে মাটি খুললে যেটা হয় এক্সক্যাভিটার, তোমরা দেখছো। তো এখানে অনেক সময় দেখা যায় ডিপ্রেস থাকতে পারে, ভিতরে খুলে যেতে পারে। পেক্টাস ক্যারিনেটাম যেটা সামনের দিকে, অনেক সময় কবুতর কিংবা বার্ডের যে সামনের বুকটা দেখা যায় যে এরকম, পেক্টাস ক্যারিনেটাম। হ্যারিসন সালকাস, এখান দিয়ে একটা বড় রকম গ্রুপ, ট্রান্সভার্স গ্রুপ, হ্যারিসন সালকাস, এগুলোর কিছু আছে কিনা, এগুলো কোনো কিছু আছে কিনা। অথবা ইজ দেয়ার এন স্কার মার্ক, প্রিভিয়াস সার্জারি হয়েছে, কার্ডিয়াক সার্জারি হয়েছে, এরকম কোনো স্কার মার্ক আছে। তারপরে কি কোনো ডিস্টেন্ডেড ভেন আছে, এই জিনিসগুলো কিন্তু দেখে নিতে হবে। কি দেখবো? শেপ অফ দ্য চেস্ট ওয়াল বা শেপ অফ দ্য পিকর্ডিয়ামের মধ্যে এই ধরনের ডিফর্মিটিসগুলো আছে। নেক্সট আমরা দেখবো যে কার্ডিয়াক ইম্পালসটা কোথায়। ভিজিবল নাও হতে পারে, সাধারণত অনেক সময় ভিজিবল না, যারা থিক চেস্ট ওয়াল অথবা বিহাইন্ড দ্য ব্রিজ, অথবা যদি কোনো অনেক সময় পাওয়া যায়। দেন আমরা এখানে প্রথম ধরে কার্ডিয়াক ইম্পালস পাই কিনা। আচ্ছা, এখানে যখন দেখবো তার সাথে সাথে আমরা কিন্তু একটু উপরের দিকে যে সুপ্রাক্লাভিকুলার ফোসার দিকে একটু তাকাবো। তাকানোর উদ্দেশ্য হচ্ছে কার্ডিওভাস্কুলার, এখানে অনেক ভেসেল আছে। সেই ভেসেলের মধ্যে কি কি থাকতে পারে? একটা হচ্ছে ক্যারোটিড ড্যান্সিং বলে, ক্যারোটিড ড্যান্সিং, বুঝতে পারছো না? ক্যারোটিড আর্টারি লাফাইতে থাকে, হুইচ ইজ প্রেজেন্ট ইন কেস অফ অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন। দুনিয়ার সব আর্টারি লাফাইতে থাকে অ্যাওর্টিক রিগার্জিটেশন। এখানে এটা লাফায়, ইভিউলার ওখানে লাফায়, এখানে লাফায়, মানে এখানে লাফাইতে থাকে খালি। কিসে? অ্যাওর্টিক রিগার্জিটেশন। কারণ কি সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশারের মাঝখানে গ্যাপ অনেক বেশি। The more the pulse pressure, more the high volume of pulse, more the volume of pulse. যত pulse pressure বেশি হবে, এবং aortic regurgitation is the condition where there is high systolic pressure and low diastolic pressure. এই জন্য pulse pressure খুব বেশি, এই জন্য সমস্ত আর্টারি লাফাইতে থাকে। হ্যাঁ, এখানে দেখা যায় করিগন সাইন বা করিগন সাইনও বলে এটাতে, এই যে ক্যারোটিড যে লাফায়, করিগন সাইন বা আমি এটা কি বললাম ক্যারোটিড ড্যান্সিং এখানে পাওয়া যেতে পারে। দুই হচ্ছে এখানে জেভিপি রেঞ্জ থাকতে পারে, জুগুলার ভেনাস প্রেশার দেখা যায়, ইট ইজ বেটার সিন দ্যান ফেল্ট, ভালো দেখা যায়। জেভিপি রাইজ করে বসে আছে, ওই উপরে দেখা যাচ্ছে যে একটা ওয়েভ প্যাটার্ন দেখা যাচ্ছে, জেভিপি রাইজ থাকতে পারে। এগুলো ওখানে একটু দেখে নিলাম। কার্ডিয়াক ইম্পালস দেখার পরে আমরা হিসাবে প্যালপেশনে তখন কি করবো, যে আমরা এখান দিয়ে কার্ডিয়াক ইম্পালসটা পাইছিলাম যে জায়গাটা, সেখানটায় একটা আঙ্গুল দিয়ে লোকেট করার চেষ্টা করবো যে অ্যাপেক্স বিটের 3টা ক্যারেক্টার, লোকেশন অফ দ্য অ্যাপেক্স বিট, সেটা তার লোকেশন যদি এখানে হয়, তাহলে আমরা মিড স্টার্নাল লাইন থেকে কত সেন্টিমিটার লেফটে আছে। কোনো জিনিসের যদি লোকেশন বলতে হয়, অ্যাটলিস্ট 2 ডাইমেনশনাল দিতে হবে। 2 ডাইমেনশনাল মানে কি? কোন স্পেসে আর মিড লাইন থেকে কত দূরে। আমি যদি বলি স্যার ইট ইজ ইন দ্য 5th স্পেস, আমি পিছনে এই জায়গায় নিয়ে বলবো এটি তো 5th স্পেস, তুমি রাজি হবা? যদি ডিস্টেন্সটা না বলে হবে না। আর তুমি ডিস্টেন্স বললাম, আমি স্পেস বললাম, আমি বললাম কি ঠিক আছে 9.5 সেন্টিমিটার ইন দ্য 2nd স্পেস, না হবে না। এই জন্য যদি 5th স্পেস বলো, সেই সঙ্গে মিড লাইন থেকে কত দূরে। এখানে কিন্তু নিপুলের সাথে রিলেশন করলে হবে না, কারণ মহিলাদের নিপুল তো ফিক্স না, তাই না? সুতরাং এই নিপুলের সাথে রিলেশন করলে হবে, জাস্ট মিড টু দ্য মিড লাইন, মিড ক্লাভিকুলার লাইন, এটা বলা যেতে পারে। তার চেয়ে বেটার হচ্ছে সেন্টিমিটার, কত সেন্টিমিটার দূরে ফ্রম দ্য মিড স্টার্নাল লাইন, এখান থেকে কত সেন্টিমিটার লেফট টু দ্য মিড স্টার্নাল লাইন, এটা। তাহলে একটা গেল লোকেশন। 2 নম্বর হচ্ছে কি? ক্যারেক্টার অফ দ্য অ্যাপেক্স বিট। হোয়াট ইজ দ্য ক্যারেক্টার? ক্যারেক্টার হচ্ছে নর্মাল ক্যারেক্টার, জাস্ট টাচেস থাকে, এখানে টাচ করে চলে যায়। এখানেই কিন্তু তফাৎ নেই। ট্যাপিং হয়,
ট্যাপিং অ্যাপেক্স বিট কোন কন্ডিশন? গুড। হিভিং অ্যাপেক্স বিট ভেন্ট্রিকুলার ফেইলিওর হাইপারট্রফি অথবা প্রেসার ওভারলোড। যেখানে হাইপারট্রফিতেও প্রেসার ওভারলোড, যে কোনো হাইপারট্রফিতে দুইটা কারণে, একটা হচ্ছে যদি সিস্টেমিক হাইপারটেনশন থাকে আর অ্যাওর্টিক স্টেনোসিস থাকে। অ্যাওর্টিক স্টেনোসিসে প্রেসার লোড হয় আর সিস্টেমিক হাইপারটেনশন প্রেসার লোড। কথা হচ্ছে আরেকটা কন্ডিশনে প্রেসার লোড আছে, সেটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, like that of the aortic stenosis, hypertrophic কি বল না, অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, হোপ বলা হয়, HOCM, হোপ। তাহলে এই তিনটে কন্ডিশনে দেখা যাচ্ছে কি হিভিং অ্যাপিক্স, ফাস্টিং অ্যাপিক্স, এমআর হার্ট বড় ফাস্ট করছে কিন্তু সাস্টেন না, হিভিংটা সাস্টেন। এখানে মনে হবে যে হিভিংটা নয়, চাপ দিচ্ছে হাতে কিন্তু থেকে যাচ্ছে, অনেকক্ষণ ধরে থাকে, সেটা হলো হিভিং। আর জোরে চাপ দিচ্ছে কিন্তু তারপরে চলে যাচ্ছে, সেটা হচ্ছে ফাস্টিং। যেখানে ভলিউম ওভারলোড, ভলিউম কি, যেমন হচ্ছে ভেন্ট্রিকুলার, যেমন ইসের বেলা মাইটাল রিগার্জিটেশন, অ্যাওর্টিক রিগার্জিটেশন, এসব জায়গায় ভলিউম ওভারলোড। এখানে রক্ত বেশি চেম্বারের মধ্যে, প্রেশারের ওভারলোড না, হাইপারট্রফি না, হাইপারট্রফি না। তাহলে এই তিনটা যেন ক্যারেক্টারটা বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য অ্যাপিক্স বিট। 3 নম্বর হচ্ছে ইজ দেয়ার এনি থ্রিল অর নট, প্যালপেশনে। থ্রিল মানে কি, ইট ইজ দ্য প্যালপেবল মার্মার অ্যাকচুয়ালি। এখানে হাত দিয়ে তুমি পাবা, থ্রিল থাকলে তোমার এখানে একটা অন্যরকম ফিলিং আসবে, মনে হচ্ছে যেন দেয়ার ইজ এ ক্যাওটিক ফিলিং, ক্যাওটিক ফিলিং, একটু উল্টাপাল্টা। যদি থ্রিল থাকে ইউ শুড টাইম ইট, ক্যারোটিডের সাথে হাত দিয়ে দেখতে হবে থ্রিলটা সিস্টোলিক না ডায়াস্টোলিক, সিস্টোলিক না ডায়াস্টোলিক। ইফ ডায়াস্টোলিক, পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে নিতে হবে এখন, এবং সেটা শ্বাস নেন, শ্বাস ছেড়ে ধরে রাখেন, অ্যাক্সেন্টুয়েট করে। তাহলে থ্রিল যদি থাকে অ্যান্ড ইফ ইট ইজ ডায়াস্টোলিক, ইউ উইল হ্যাভ টু ল্যাটারালাইজ বা লেফট ল্যাটারাল পজিশনে পেশেন্টকে রাখতে হবে। ব্রেথ হেল্ড ইন এক্সপিরেশনের সময় দেখতে হবে যে এটা থ্রিলকে অ্যাক্সেন্টুয়েট করে কি পারে কি, এর মেকানিজম আছে, আমি পরে বলবো, তোমার একটু বলে যাবো। তাহলে থ্রিল দেখি, তাহলে এখানে শুধু একটা জায়গা দেখলাম অ্যাপেক্স বিটে। অ্যাট দ্য সেম টাইম আমি লেফট প্যারাস্টাল হিপ আছে, কিন্তু লেফট প্যারাস্টাল হিপ থেকে রাইট হ্যান্ডের হাইপারট্রফি। সুতরাং লেফট প্যারাস্টাল হিপ কী হবে, প্রত্যেকটা বিটের সাথে সাথে এই হাতটাকে তোমার উঠাবে, একবার না উঠাবে না, বুঝতে পারছো? এই হাত এভাবেও দিতে পারো, এভাবেও দিতে পারো, মুখে এই দেন না, মাছটা দেন। তারপর হচ্ছে কি এই এরিয়াটা হচ্ছে কি পালমোনারি এরিয়া, লেফট যদিও কিন্তু পালমোনারি এরিয়া। কারণ কি, অ্যাওটা উঠে এইভাবে গিয়ে এইভাবে নামে, পালমোনারি আর্টারি এইভাবে যায় একটু দুই ভাগ হওয়ার পরে এটা হচ্ছে কোন জায়গায় কি লেফট সাইডে চলে আসছে পালমোনারি এরিয়া, আর অ্যাওটা ঘুরে নামে বলে আছে রাইট সাইডে চলে আসছে অ্যাওটিক এরিয়া। এখানে দেখতে হবে যে ইজ দেয়ার এনি থ্রিল অর নট। 2 নম্বর জিনিস হচ্ছে এখানে প্যালপেবল P2 আছে কিনা। P2 মানে A2 P2 হচ্ছে কম্পোনেন্টস অফ দ্য সেকেন্ড হার্ট। A2 মানে অ্যাওর্টিক কম্পোনেন্ট আর P2 মানে হচ্ছে পালমোনারি সেকেন্ড হার্ট। 2 মানে কিন্তু দুইটা না, 2 মানে বলা হয়েছে 2, A2 P2 মানে অ্যাওর্টিক কম্পোনেন্ট আর পালমোনারি কম্পোনেন্ট। যখন পালমোনারি হাইপারটেনশন থাকে তখন পালমোনারি কম্পোনেন্টটা অনেক শক্তিশালী হয়, অনেক শক্তিশালী। এখন পালমোনারি হাইপারটেনশন কোন কারণ? পালমোনারি হাইপারটেনশনের মেন কারণ কি? মাইটাল ভালভুলার ডিজিজ হতে পারে। এছাড়া হচ্ছে কি মেনলি সিওপি, করোনারি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটাতেই পালমোনারি হাইপারটেনশন বেশি হয়, কথা বুঝছো? আর হচ্ছে কি লেফট সাইডে যদি কোনো ভালভুলার ডিজিজ থাকে তখন কিন্তু পালমোনারি হাইপারটেনশন। বিশেষ করে আমরা এখানে দেখি যেটা লেফট প্যারাস্টাল হিপ, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, কোন কন্ডিশন? রাইট হার্ট ভেন্ট্রিকুলার কখন হবে? রাইট, যখন পালমোনারি আর্টারি প্রেশার বেশি থাকে। পালমোনারি আর্টারি প্রেশার থাকলে ওর এগেনস্টেই পাম্প করতে হয় রাইট ভেন্ট্রিকুলারকে, তখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। পালমোনারি হাইপারটেনশন হলো হয় যখন, তখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। পালমোনারি হাইপারটেনশনটা কেন হলো? মাইটাল ভালভুলার, মাইটাল স্টেনোসিস। দীর্ঘদিন এর মাইটাল স্টেনোসিস যদি থাকে তাহলে আলটিমেট পালমোনারি হাইপারটেনশন, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি।
একই সেটিংয়ে কতগুলো জিনিস। এখানে আমি কি পাইলাম? ট্যাপিং অ্যাপেক্স বিট। 2 নম্বর হচ্ছে থ্রিল পাইলাম। 3 নম্বর হচ্ছে অ্যাপেক্স বিট মোটামুটি লোকেশন ঠিক থাকে। 2 নম্বর হচ্ছে এখানে প্যালপেবল P2 হতে পারে, কারণ কি পালমোনারি হাইপারটেনশন হতে পারে। সেই জন্য সেকেন্ড হাসপাতাল জোরে হবে, সেকেন্ড পালমোনারি কম্পোনেন্টটা জোরে হবে। সেখানে আমরা এখানে কি করি, প্রথমে দেখি যে ফিল করা যায় কিনা। নর্মালি ফিল করা যায় না, যদি ফিল করা হয় তখন দুটো আঙুল দিয়ে দেখতে হবে প্যালপেবল P2 আছে। কথা বুঝছো? যে পার্সোনাল হিট দেখলাম, এখানে দেখলাম যে বেশ জোরে সাউন্ড হচ্ছে, জোরে চাপ দিচ্ছে, বাড়ি দিচ্ছে, তখন একটু দুইটা আঙুল দিয়ে লোকেট করলাম। কারণ তো সেকেন্ড স্পেস দেখলাম প্যালপেবল P2 আছে। তাহলে দেখো এক সপ্তাহে গাঁথা কিন্তু মাইট্রাল স্টেনোসিস, অ্যাপেক্স বিট ট্যাপিং, যেটা হচ্ছে থ্রিল, ডায়াস্টোলিক, মিড ডায়াস্টোলিক থ্রিল, লেফট প্যারাস্টাইনাল হিপ, প্যালপেবল P2, একই কনসিকুয়েন্স। দেখবো যে থ্রিল আছে। সরি, একটা জিনিস লেফট প্যারাস্টাইনাল হিপ দেখছি, ট্রাইকাসপিটালটা আমরা কিন্তু দেখবো, থ্রিল দেখবো, থ্রিলও দেখবো। যেমন হিপ দেখছি তেমন থ্রিলও দেখবো এখানে। আর এখানটা এসে কি দেখবো, এখানটা কোনো থ্রিল আছে। যদি থ্রিল থাকে দেন উইল হ্যাভ টু, যখনই থ্রিল থাকবে তখনই আমাদের করতে হবে ক্যারোটির সাথে মিলাই দেখতে হবে সিস্টোলিক না ডায়াস্টোলিক। ইফ ইট ইজ সিস্টোলিক থ্রিল, তার মানে এখানে অ্যাওর্টিক স্টেনোসিস আছে। সিস্টোলিক থ্রিল হওয়া মানে কিন্তু অ্যাওর্টিক স্টেনোসিস। অ্যাওর্টিক স্টেনোসিস সিস্টোলিক, অ্যাওর্টিক রিগার্জিটেশন আর ডায়াস্টোলিক। তাহলে এখান দিয়ে আমরা তখন ক্যারোটিডের পরে হাত দিই। এই থ্রিলটা এখানে ট্রান্সমিট হয়, থ্রিলটা রেডিয়েট করে কিনা ক্যারোটিডের পরে হাত দিই। কথা বুঝছো? জিনিসটা কিন্তু মালার মতন গাথা। এখানে আমরা প্রথমে প্যালপেশনের মধ্যে অ্যাপেক্স বিট লোকেট করলাম, অ্যাপেক্স বিটের ক্যারেক্টার দেখলাম, থ্রিল আছে কিনা। এখানে দেখলাম ট্রাইকাসপিডের থ্রিল আছে কিনা। ট্রাইকাসপিড এরিয়াতে আবার কি দেখলাম, লেফট প্যারাস্টাইনাল থ্রিল আছে। এখানে এসে দেখলাম থ্রিল আছে কিনা, অথবা সেকেন্ড পার্মানেন্ট কম্পোনেন্টটা ফিল করা যায় কিনা। যদি যায় দুটো আঙুল দিয়ে তাকে লোকেট করে নিচ্ছে। নেক্সট আমি কোথায় যাবো? এখানে যাবো। এখানে গিয়ে দেখবো যে থ্রিল আছে কিনা। যদি থ্রিল থাকে সিস্টোলিক না ডায়াস্টোলিক। এখানেও কিন্তু থ্রিল থাকতে পারত, সেটাও কিন্তু সিস্টোলিক ডায়াস্টোলিক পারত। সিস্টোলিক ডায়াস্টোলিক যদি সিস্টোলিক হয় তাহলে আমরা এখানে হাত দিই, ক্যারোটিডে হাত দিই, থ্রিলটা রেডিয়েট করে কিনা সামনের দিকে চলে। থ্রিল যদি অ্যাওটিক হয় তাহলে সে ক্যারোটিডের মধ্যে আসবে না, ক্যারোটিডের মধ্যে ট্রান্সমিশন হবে। এরপরে যদি আমরা লেফট প্যারাস্টাইনাল হিপ পেয়ে যাই তখন এপিগ্যাস্ট্রিক পালসেশন দেখতে হয়, কারণ এই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে এপিগ্যাস্ট্রিক পালসেশন আসে। ইট ইজ ওয়ান অফ দ্য সাইনস অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। কথা বলছি, আসলে সত্য কথা কি, হার্টটা কিন্তু এরমভাবে না, এইভাবে না, হার্টটা এইভাবে। মানে এর অ্যান্টিরিয়র সারফেসটা বেসিক্যালি, হার্টের যে অ্যান্টিরিয়র সারফেস এটা রাইট ভেন্ট্রিকেল বেসিক্যালি। আর ক্লিনিক্যালি আমার কথা হচ্ছে ক্লিনিক্যালি কিন্তু মাইন্ডে ক্লিনিক্যালি। আচ্ছা, তাহলে এগুলো আমরা কী করলাম, প্যালপেশনে গেলাম, অস্কালপেশন, ঠিক তো? ডায়াফ্রামটা অন আছে নাকি ডায়াফ্রামটা অফ করে দিয়ে তুমি বেলটা অন করা, এটা দেখ। এখন ডায়াফ্রাম তো অন করা থাকে, অস্কালটেশনটা শুরু হবে কিন্তু অস্কালটেশনটা শুরু হবে কিন্তু ফ্রম দ্য মাইটাল এরিয়া। মাইন্ডে মাইটাল এরিয়া আর অ্যাপেক্স বিট ইজ নট দ্য সেম থিং। মাইটাল এরিয়া অ্যাপেক্স বিট কিন্তু একদম অ্যাপেক্সে, আর মাইটাল এরিয়া একটু মিডিয়ালি। মাইটাল এরিয়া রিপ্রেজেন্টস দ্য মাইটাল ভালভ। সুতরাং অ্যাপেক্স মোরাললেস কাছাকাছি, একদম বলা যায় যে একদম ডিফারেন্স না, কিন্তু অ্যাপেক্স বিট ইজ অ্যাপেক্স বিট, মাইটাল এরিয়া কিন্তু এখানে। এখন মাইটাল এরিয়াতে যেটা অ্যাপেক্স বিটটা যেখানে পাইলাম ওখানটা যদি আমরা অস্কালটেট করি তাহলে মাইটাল এরিয়া অস্কালটেশন হবে বেসিক্যালি। অস্কালটেশনের সময় whole of the auscultating process will be with your thumb on the পুরো অস্কালটেশন প্রসেসটা কিন্তু ক্যারোটিডে হাত দিয়ে করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে কিছু না অ্যাবনর্মালিটি না থাকে, ফার্স্ট হার্ট সাউন্ড অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড আলাদা করে বোঝার জন্য তো ক্যারোটিডে হাত দিতে হবে। The sound which coincides with the carotid pulsation is the first heart sound, and the other sound is the second heart sound কিন্তু ক্যারেক্টার বলা নাই, মানে কার সাথে মিলবে তা বলা নাই। ফার্স্ট হার্ট সাউন্ড বলা আছে ক্যারোটিডের সাথে মিলবে,
দ্য আদার সাউন্ড ইজ দ্য সেকেন্ড অপশন। এটাই ভাবে ধরে নিতে হবে। এখন কি অস্কালটেশনে আমি যাব। ফার্স্ট সাউন্ড ইজিলি বুঝতে পারছি। ফার্স্ট সাউন্ড, সেকেন্ড ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। দেয়ার ইজ নো অ্যাডেড সাউন্ড, এখানে পাচ্ছি না। বসেন তো, বসুন বসুন, দাম শ্বাস নিন, বড় বড় লম্বা লম্বা শ্বাস নিন, শ্বাস ছেড়ে। And there is no weather limitation. No weather limitation. Weather limitation দেখতে হবে। কারণ কি পিরিয়ডিয়াম এক্সামিনেশনে weather limitation আসার কথা না। বাট মাটির এরিয়াতে মানমার পাইতে পারে। মানমারের আগে কি ফার্স্ট সাউন্ডটা লাউড হবে। Loud faster sound, representing the faster sound is produced both by the mitral valve and sound of voice. এখন কেন লাউড? ফাস্টার সাউন্ড মাইট্রাল স্টিনোসিস কেন লাউড? এখন চিন্তা করো না, মাইট্রাল স্টিনোসিস এটা হচ্ছে ওটা এই অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল। এখানে এই অরিফিসটা এরকম থাকার কথা ছিল, বাতাস এবং সুন্দর করে যাওয়া। এখন এটা কনস্ট্রিক্টেড হয়ে গেছে, রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাচ্ছে। যেটুকু সময় পায় ডায়াস্টোলে, ভেন্ট্রিকলটা ভরে না, এই সময়টা ন্যারো স্পেস ভরে না, অর্ধেক করে কঠোর করে। তো দেখা গেলে ওই অর্ধেক ব্লাড নিয়ে সে পাম্প করে। যখনই অর্ধেক ব্লাড নিয়ে পাম্প করে, তখন এই মাইট্রাল ভালভের গায়ে এসে ধাম করে বাড়ি যায়। যদি পুরা ভরতো তাহলে আস্তে করে বাড়ি যেত, পুরাটা বললে দেখা যাচ্ছে আস্তে করে গায়ে গায়ে লেগে গায়ে গায়ে লেগে গেছে। আর যদি অর্ধেক ভরা থাকে, সে যখন পাম্প করে নিচের দিক দিয়া, তখন একটা জেট অফ ফ্লো থেকে ধাম করে বাড়ি যায় মাইট্রাল ভালভ। এই জন্য বুঝতে পারছো? কথা বলছো? অর্ধেক বললে ক্ষতি, আর পুরো ভরে গেলে দেখা যাচ্ছে কন্ট্রাকশন করলে তো এখানে ওগলা গেল, ধাম করে বাড়ি যায়। আচ্ছা, যাই হোক, তাহলে লাউড ফাস্টার সাউন্ড হতে পারে, লাউড আর ফাস্টার সাউন্ড। দুই নম্বর কি হতে পারে? এখন একটা মান মানতে হবে, which may be systolic or diastolic, which may be pansystolic or mid-diastolic, like that. কারণ এটাই ইম্পর্টেন্ট। pansystolic কোন কাজ? না না, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, ট্রাইকাসপিড। এখানে ভাবতে হবে দুটো জিনিস। প্যান মানে কি? পুরা, সমস্ত সময়, সমস্ত সময় দেবে। এখন বোঝার চেষ্টা করো, যদি দেখা যায় যে প্রেশার ডিফারেন্স যখন বেশি থাকে, বোথ ইন সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল, যখন পুরো সিস্টোল ধরে প্রেশার ডিফারেন্সটা থাকবে, তখন সেটা হবে প্যান সিস্টোল। যেমন আমি বলি, বোঝা জিনিস, মনে করো মাইট্রাল রিগার্জিটেশন আছে, একটা মধ্যে প্রেশার কত? 8 মিলিমিটার মার্কারি, 12 মিলিমিটার মার্কারি ম্যাক্সিমাম, তারপর হলে আর্টারিয়াল ফেলিওর, আর এর নিচের দিকে প্রেশার কত? অ্যাটলিস্ট 60 মিলিমিটার মার্কারি হার্টে, 90 হতে পারে, 60 না 90, সিস্টোলের সময় 90 থেকে 140, 90 to 140 মিলিমিটার মার্কারি লেফট ভেন্ট্রিকলের মধ্যে যখন কন্ট্রাকশন হয়। আর উপরে প্রেশার কত? 8। কন্ট্রাকশন যখন হবে, আর যদি পথ পায়, একটা ফাঁকা পথ পায়, তাহলে থ্রু আউট দ্য হোল সিস্টোল ব্লাড উইল গো ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল টু দ্য লেফট অ্যাট্রিয়াম। ন্যাচারাল, ঠিক কি না? সেই জন্য প্যান সিস্টোলিক। কিন্তু তুমি অন্য দিক দিয়ে চিন্তা করো, ইনজেকশন সিস্টোলিক, মনে করো অ্যাওর্টিক স্টেনোসিস আছে, অ্যাওর্টিক স্টেনোসিস। এখন প্রথম হচ্ছে অ্যাওর্টার মধ্যে যে প্রেশার, আর লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করলো, ওই সময় দেখা যাচ্ছে কি একটা প্রেশার ডিফারেন্সে সে রক্ত ধরে চাপ দিয়ে বের করে দিল। কিন্তু এর মধ্যে থেকে লেফট ভেন্ট্রিকলের রক্ত কমে যাচ্ছে, আর অ্যাওর্টার প্রেশার এবং লেফট ভেন্ট্রিকল প্রেশার অলমোস্ট কাছাকাছি, ওই 90 to 120 মিলিমিটার। কিন্তু লেফট ভেন্ট্রিকল জোরে চাপ দেওয়ার ফলে প্রথম দিকে একটা মানমার টার্বুলেন্ট ফ্লো হবে, কিন্তু খানিকক্ষণ পরে দেখা যাবে যে প্রেশার ডিফারেন্সটা এমনভাবে হয়ে গেছে, আর বাড়তি আর শব্দ দিবে না, টার্বুলেন্স হবে না, রক্ত একটু যাবে জাস্ট নর্মালি যেমন যায়। কারণ অ্যাওর্টার প্রেশার এবং লেফট ভেন্ট্রিকুলার প্রেশার অলমোস্ট কাছাকাছি। যখন লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করবে ইন অ্যাওর্টিক স্টেনোসিস,
ওই পাশে একটু খালি আছে, আপনি স্পন্সিস হওয়ার ফলে অ্যাওর্টার মধ্যে একটু প্রেশার কম আছে, চাপ দেওয়ার ফলে আর্লি শুরু প্রথম দিকে একটা মারমার হবে, টার্বুলেন্স হবে, পরে প্রেশার ইকুয়ালাইজ হওয়ার ফলে আর মারমার হবে। কথা বলছো, এই জন্য ওটা ইনজেকশন সিস্টেমিক মারমার, আর্লি সিস্টেমিক মারমার, আর এই প্যান সিস্টেমিক মারমার। বিএসডিগুলো কি, বিএসডিগুলো ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, লেফট ভেন্টিকুলার প্রেশার অনেক বেশি, রাইট ভেন্টিকুলার কম, হোল সিস্টেম যেটা রক্ত যাবে সেই জন্য প্যান সিস্টেম। Tricuspid regurgitation, right ventricular pressure much more than the right atrial pressure. So blood will go from right ventricle to the right atrium toward the whole system. সেই জন্য প্যান। কথা বলছো? আচ্ছা, যাই হোক। আর মিড ডায়াস্টলিক হচ্ছে কি, মিড ডায়াস্টলিক মারমার যেটা মাইট্রাল স্টেনোসিস, সেটা হচ্ছে কি ডায়াস্টলের সময় তো মাইট্রাল ভালভ খুলবে, কিন্তু স্টেনোস low pitch, প্রথম যেটা লো পিচ লোকালাইজ, rough rumbling, রামলিং easily heard by bell, এছাড়া কথা বেস্ট হার্ড ইন দ্যাট পজিশন, breath hold after expression. এখানে একটু বলছি আপনি তোমাদের ডিউরিং ইনস্পিরেশন আমাদের টেক্সটুয়ালের মধ্যে কি হয়, টেক্সটুয়াল ভিতরে অনেক জায়গা থাকে, ইনস্পিরেশন ভাস্কুলার বেডটা তখন রিলিজ হয়ে যায়, ভাস্কুলার বেড তখন অ্যাকোমোডেট করে মোর অ্যান্ড মোর ব্লাড অ্যাকোমোডেট করে, কারণ তখন নেগেটিভ প্রেশার তো ভাস্কুলার বেডটা তখন এক্সটেন্ড করে রক্ত ধরে রাখে। ডিউরিং এক্সপিরেশন এই ভাস্কুলার বেডটা স্কুইজ হয়, রক্ত মোর অ্যান্ড মোর রক্ত চলে যায় ফ্রম দ্য থ্রু দ্য পালমোনারি ভেন ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম। am I clear? যখন স্কুইজ হয়, যখনই বেশি বেশি রক্ত যাবে তখন মারমার অ্যাক্সিডেন্টেড হবে, বেশি রক্ত যাওয়া মানে মারমার অ্যাক্সিডেন্ট, কারণ টার্বুলেন্স তখন বেশি হবে। কথা বলা যাচ্ছে ওই অল্প রাস্তা দিয়ে অনেক রক্ত একসঙ্গে যাইতে চাবে, সাউন্ড জোরে হবে, এই জন্যই তোমার আছে টার্বুলেন্স বেশি। দুটো ভাবে হয়, এই দরজাটা আছে পুরা ক্লাস কি ব্যাপার, যে একটা সাপ ঢুকছে, বিষাক্ত সাপ, কে আগে বাড়াবে বলে সবাই মিলে ধাক্কা দিয়ে ফাটাই বেড়াইতে চলে গেল, টার্বুলেন্স। এটা হচ্ছে ফাংশনাল মারমার, জোরের কোনো দোষ নেই, বেশি লোক থাকছে সেই জন্য, দিস ইজ ফাংশনাল মারমার। আর দরজাটা খেরা বেড়া, হ্যাঁ পাল্লাগুলো লাগে না, হ্যাঁ এর মধ্যে যে 5 জন লোক যাও না কেন তারা একটা দরজা একটা ধাক্কা, মানে স্ট্রাকচারাল ডিফেক্ট অফ দ্য ভালভ যদি থাকে অটোমেটিক্যালি একটা মারমার তৈরি হবে কিংবা ফিল তৈরি হবে। আর নর্মাল ভালভ তার মধ্যে বেশি রক্ত যদি যায় তখনও কিন্তু একটা মারমার হবে, তাহলে বলে ফাংশনাল মারমার। কোন সময় হয় যেমন না একটু অ্যাক্টিয়াল সেপ্টাল ডিফেক্ট, অ্যাক্টিয়াল সেপ্টাল ডিফেক্ট যদি হয় লেফট সাইডে রক্ত কিছুটা রাইট সাইডে চলে আসে, আসে কিনা? লেফট সাইড থেকে রাইট সাইড প্রেশার বেশি, প্রেশার কম, লেফট সাইডে বেশি, রাইট সাইডে বেশি। সেপ্টাম ডিফেক্ট আছে কিছুটা, রাইট সাইড লেফট সাইড থেকে কিছু রক্ত রাইট সাইডে আছে, আসবে কিনা? আর যত লার্জার দ্য ডিফেক্ট দ্য মোর দ্য ব্লাড উইল কাম। ওকে, তার মানে কি হলো, রাইট ভেন্ট্রিকুলার রক্ত বেশি যাবে, রাইট ভেন্ট্রিকুলে যদি রক্ত বেশি যায় তাহলে মোর অ্যান্ড ব্লাড পাম্প করতে হবে, রাইট ভেন্ট্রিকুল মোর ব্লাড দিয়ে দেবে কোথায়, থ্রু দা পালমোনারি আর পালমোনারি ভালভের মধ্যে দিয়ে পালমোনারি ট্র্যাকে দিতে হবে, ঠিক কিনা? বেশি বেশি রক্ত যদি এইভাবে যাইতে থাকে একদিনের না, দিনের পর দিন যাচ্ছে তো দেখা যাবে দেয়ার মে বি টার্বুলেন্ট ফ্লো, এই এক্সেস ব্লাড তো রাখার জন্যই টার্বুলেন্ট ফ্লো হতে পারে। দিস ইজ ফাংশনাল মারমার, এবং এটা পালমোনারি এরিয়াতে ভালো শোনা যায় এবং সেটা সিস্টেমের সময় শোনা যায়। এই জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, ফাংশনাল মারমারের কিছু ক্রাইটেরিয়া আছে। ইট ইজ হার্ড ইন দ্য ব্রিদিং সিস্টেম, হার্ড ইন দ্য পালমোনারি এরিয়া, এবং এটা সিস্টেম এবং পালমোনারি এরিয়াতে পাওয়া যায়। দেয়ার ইজ নো থ্রিল, থ্রিল রিপ্রেজেন্টস স্ট্রাকচারাল ডিফেক্ট অফ দ্য ভালভ। থ্রিল কিন্তু মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট অফ দ্য মারমার। মারমার ফাংশনাল হতে পারে, থ্রিল কখনো ফাংশনাল হবে না। থ্রিল মানে বুঝতে হবে যে ভালভের ডিফেক্ট আছে, ভালভের ডিফেক্ট আছে। যাই হোক, এখানে যদি মার্টিন স্টিনোসিস হইতো তাহলে তোমাকে ওই যে এফএসবিতে বলতে হইতো লোকেশনটা, ক্যারেক্টার,
তার ফ্রিল আছে কিনা, মারমার আছে কিনা, তারপরে প্যালপেবল T2 আছে কিনা, লেফট রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা, এপিগ্যাস্ট্রিক পালসেশন আছে কিনা, সবগুলো কমেন্ট করতে হইবে। কথা বুঝছো? এখন হয়েছে কি, আমি সত্য কথা বলছি, খুব ইন্টারেস্টিং স্যার, ভালভুলার ডিজিজ খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু ইন জেনারেল কারো কারো ভাগ্যে বলে দিতে পারবে এক্সটার্নাল যদি আসে। আমরা চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য, এই জন্য যে তোমরা প্রায় গোলাই এই যে হেমোডিনামিক্স গোলাই ফেলো, রক্তদানের চেম্বারের মধ্যে টোটালি কীভাবে যাচ্ছে ইন জেনারেল গোলাই ফেলো। সেই জন্য আমরা ইন্টারনাল সাধারণত তোমাদের ওই সামনে দিতে চাই, কারণ আমরা একটা টেনশনে থাকি যে কখন আবার কি একটা ধরে বলবো আর আমার ছাত্ররা উত্তর দিতে পারবে না, আর কি বল ঝামেলা, হ্যাঁ চোখটা কোনো রকমে ক্যামোফ্লেটিক হয়েছে, ক্যামোফ্লেজ করে এক্সটার্নালকে ক্যামোফ্লেজ করে পাস করে দিয়ে যাও, বুঝছো না জিনিসটা? খুব কড়া করে ধরলে পাস করবে না, সত্য কথা অনেকেই পাস করবে না, ধরিও না আমরা। তো সেটা সেইভাবে চেষ্টা করি যে হালকা পাতলা করে কেমনে পাস করানো যায়। এই জন্য এই ভালভুলার ডিজিজ বুঝতে গেলে এর পিছনের ব্যাককে অ্যাঙ্গেলটা তৈরি হবে এই জায়গায়, নিচের দিকে 45, বুঝতে পারছো না? এখানে 45 ডিগ্রি আছে। কেন 45 ডিগ্রি? বিকজ at 45 degree angle the base of the neck and the sternal angle lies in the same horizontal plane. দেখো তোমাকে বুঝাই, আপনি আমার হাতের পর শুন তো, না রিস্টের মুভমেন্ট হবে রিস্টের। এই যে বেসটা আর এক্সটার্নাল অ্যাঙ্গেলটা এখন কিন্তু হরিজন্টাল লাইনে আছে, সেম হরিজন্টাল লাইনে। কারণ কি, বেস অফ দ্য নেককে তুমি কোনটা কোনো ডিমার্কেশন করতে পারবে না। বেস অফ দ্য নেক সাইনাস, এটাকে আলাদা করতে গেলে মনে হবে কেউ বলবে এই জায়গাটা, কেউ বলবে এই জায়গাটা, কিন্তু এক্সটার্নাল অ্যাঙ্গেলকে কার বিলম্ব করার কোনো স্কোপ নেই। মেন এক্সটার্নাল জাংশনে যেটা, এই জাংশনটা ফিক্সড সবার জন্য। এইটাকে যদি একটা ল্যান্ডমার্ক ধরা যায় তাহলে আমার সুবিধা, জেবিবি মাপার জন্য সুবিধা মূলত। সেই জন্যে আমরা কি করি যে বেস অফ দ্য নেক থেকে হিসাব না করি, আমরা এক্সটার্নাল অ্যাঙ্গেল থেকে হিসাব করি at 45 ডিগ্রি অ্যাঙ্গেল, পেশেন্ট লাইং at 45 ডিগ্রি অ্যাঙ্গেল। স্ট্রেট শুইলে কিন্তু হবে না, বসলেও হবে, তখন আর কিন্তু হরিজন্টাল মেনটেন করতে হবে। আর 2 নম্বর জিনিস হচ্ছে জেবিবি সম্বন্ধে আইডিয়া আছে, কার্ডিওলজি তো নিয়ে পড়লাম না, জেবিবি সম্বন্ধে আইডিয়া আছে? জেবিবি কি কি ওয়েভ থাকে জানো? এখানে কলম আছে।